আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিদিনের মতো লাইভ ক্লাসে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা অপেক্ষা করতেছো। আমরা কমিটমেন্ট অনুসারে আমাদের লাইভ ক্লাসে জৈব যৌগের লেকচার 2 আমরা দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তোমাদের সবার অংশগ্রহণ এবং মনোযোগ দিয়ে ক্লাস করা, বুঝে নেওয়া, এগুলো আমাদের ক্লাসটাকে সার্থক করে তুলবে। আজকে আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করব। গত ক্লাসের পরবর্তী অংশ দিয়ে আমরা ক্লাস শুরু করব। সবাই জয়েন করে ফেলো, সবাই জয়েন করে ফেলো, জয়েন করো। আমরা আজকে খুব বুঝে বুঝে খুব ইম্পর্টেন্স দিয়ে আমরা ক্লাস করব। জয়েন করো। গত ক্লাসে পরবর্তী টপিকস থেকে গত ক্লাসে যতটুকু পড়ানো হয়েছিল তারপর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের পড়াশোনাগুলো আমরা শুরু করব। অনেকেই জয়েন করছে, 6 জন জয়েন করছে, আরো জয়েন করতেছে। জয়েন করো সবাই আমাদের ক্লাসটা শেয়ার করে ফেলো। বন্ধু বান্ধব এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও শেয়ার করতে বলো, তাদেরকেও শেয়ার করতে, নিজেরা শেয়ার করো, বাকিদেরকেও শেয়ার করতে বলো। নিজেরা শেয়ার করো। সুমাইয়া আফরিন জয়েন করেছো। শেয়ার করো। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আমিন, কেমন আছো? ইমরান আমিন, তুমি চট্টগ্রাম কলেজে পড়ো। আমি যতটুকু জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট। তুমি চট্টগ্রাম কলেজ স্কুল থেকে পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছো। তুমি যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো, তোমার প্রতি এটাই আমার প্রত্যাশা। আমরা জানি চট্টগ্রামের খুবই ভালো কলেজ। তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি যতটুকু জানি তুমি এসএসসি তে 1260 প্লাস মার্কস পেয়েছো। চেষ্টা করো নিজেকে আরো ডেভেলপ করার জন্য। আজকে ক্লাস মনোযোগ দিয়ে করবে, না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই শেয়ার করে ফেলো, ক্লাসগুলো শেয়ার করো। আমরা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট প্লিজ। সবাই শেয়ার করে ফেলো। আমরা অর্গানিক কেমিস্ট্রি দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করব। তোমরা অবশ্যই জানো আমাদের আজকে ক্লাস জৈব যৌগের কার্যকরীমূলক। যেটা আমরা জানি ফাংশনাল গ্রুপস অফ অর্গানিক কম্পাউন্ড। ফাংশনাল গ্রুপ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমি ওখান থেকে শুরু করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তোমরা অবশ্যই জানো যে গ্রুপ বা যে মূলক কোন জৈব যৌগের উপস্থিত থেকে তার ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নির্ভর করে বিশেষভাবে তার রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাকে আমরা বলি, ওই গ্রুপকে আমরা বলি কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপস। যেমন আমরা অনেকগুলো কার্যকরী মূলক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই জানি, তবে আমরা কেন বলি ওই গ্রুপের উপর নির্ভর করে। এই যে আমরা যদি এটাকে বলতে চাই, আমরা যে CH3 OH কে নিয়ে বলতে চাই মিথানল, আমরা যদি C2H5 OH কে নিয়ে বলতে চাই এখানে OH গ্রুপ, C3H7 OH এগুলোকে নিয়ে যদি আমরা বলতে চাই, এখানে প্রত্যেকটা কম্পাউন্ড আমরা কি দেখতে পাই? প্রথম যৌগ আমার কার্যকরী মূলককে OH হাইড্রোক্সিল গ্রুপ, দ্বিতীয় যৌগ আমার কার্যকরী মূলককে হাইড্রোক্সিল গ্রুপ, তৃতীয় যৌগ আমার কার্যকরী মূলককে হাইড্রোক্সিল গ্রুপ। আমরা এখানে যে কোনো বিকারকের সাথে যখন বিক্রিয়া করাবো, আমরা প্রোডাক্ট বা উৎপাদ আমরা উৎপাদ সেম পাবো, আমরা একই ধরনের উৎপাদ পাবো। তার মূল কারণ হচ্ছে যে আমার প্রথম যে যৌগ মিথানল তার কার্যকরী মূলককে OH, দ্বিতীয় যৌগের কার্যকরী মূলককে
OH বা হাইড্রোক্সিল গ্রুপ, তৃতীয় যৌগের কার্যকরী মূলককে OH বা হাইড্রোক্সিল গ্রুপ। মূলত কোন একটা রাসায়নিক বিক্রিয়া এই কার্যকরী মূলকের উপর ডিপেন্ড করে। এই যে পার্শ্ব শিকড় যেটা আছে মিথানল বা ইথানল বা প্রোপানলের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে যে আসলে আমাদের কার্যকরী মূলক সম্পর্কে জানার মেইন উদ্দেশ্য। আমি কয়েকটা কার্যকরী মূলক দেখাবো, সবাই লিখে নাও। আমরা কিছু কার্যকরী মূলক দেখাবো এবং তাদের সংকেত এবং গাঠনিক সংকেতগুলো আমরা খুব ভালোভাবে আমরা পড়ার চেষ্টা করব। সবাই লিখো সমগোত্রীয় শ্রেণী। গত ক্লাসে কিন্তু আমরা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ সম্পর্কে আমরা কথা বলছিলাম। এটাকে ইংলিশে বলা হয় যে হোমোলোগাস সিরিজ। তোমরা অবশ্যই জানো হোমোলোগাস সিরিজ হচ্ছে যে একই কার্যকরী মূলক, একই একটা সংকেত থাকবে, কিন্তু পরপর দুটো গ্রুপের মধ্যে, পরপর গ্রুপগুলোর মধ্যে বন্ড CH3 মূলকের অথবা মিথেনিল মূলকের অথবা 14 আণবিক ভরের কি থাকবে, পার্থক্য থাকবে। তাদেরকে বলা হবে পরস্পরের সমান। যদি তাদেরকে ছোট বাচ্চাদের মতো বিয়ে করতে চাই, আমরা কিসের পার্থক্য পাবো? OH OH বাদ, এখানে আমরা কার্বন দুইটা, কার্বন একটা বন্ড C দিব, এখানে H2 দিব। এটা আণবিক ভর কত? আমরা জানি কার্বন 12, তার হাইড্রোজেন কত? 1 × 2। এর কথা পাবো 12 + 2 = 14। আমরা অবশ্যই মিথিলিন মূলকের পার্থক্য পাবো। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এই যে এটা যে কথা মিথিলিন মূলক এই কথা মিথিলিন মূলকের পার্থক্য পাবো অথবা 14 আণবিক ভরের। আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, ট্রাই টু গিভ ইউ প্রপার কনসেন্ট্রেশন প্লিজ। আমি তাহলে এখানে আমি যদি কার্বন তিনটাকে নিয়ে আমি বলতে চাই, আমি এখানে কি পাবো? আমি এখানে প্রোপানলকে পাবো। আমি এখানে কাকে পাবো? আমি কত লিখতে পারি? এখানে C3H7 লিখতে পারি। কার্বন দুইটা দিয়ে আমি কি লিখতে পারি? C2H5OH, C2H5OH এগুলোকে আমরা পেতে পারি। তাহলে এখানে যদি আমি ছোটদের মতো আমি পার্থক্য করতে চাই, OH যদি বাদ হয়, কার্বন 3 থেকে কার্বন একটা চলে যায়, একটা হাইড্রোজেন 7টা থেকে হাইড্রোজেন যদি দুটো চলে যায়, এটাকে আমরা বলবো যে মিথিলিন গ্রুপ। এটাকে আমরা বলবো মিথিলিন গ্রুপ অথবা 14 আণবিক ভর। তাহলে হোমোলোগাস সিরিজ আমরা আগেও ডিসকাশন করেছিলাম, এখনো আমরা বুঝতে পেরেছি। বোর্ড পরীক্ষাতে প্রায় এখান থেকে দুটো কোশ্চেন দেখা যায়। হ্যাঁ, কেন মিথানল এবং ইথানল পরস্পরের সমগোত্রীয় শ্রেণী, অথবা বলা যেতে পারে এখান থেকে বলা যেতে পারে ইথানল এবং প্রোপানল কেন পরস্পরের সমগোত্র। এটা আমরা খুব সুন্দরভাবে ইজিলি আমরা উপস্থাপন করতে পারি। আসলে এগুলো বুঝে পড়াশোনা করলে কঠিনের কোনো কিছু না। আমরা এগুলোকে কঠিন বলবো না, আমরা বলবো এগুলা বুঝে আমরা এনজয় করে পড়াশোনা করবো। ওকে, থ্যাংক, সবাই লিখে নাও। ওকে, আমরা পারবো। এখন যেটা আমি বলতে চাচ্ছি, আমরা সমগোত্রীয় শ্রেণী লিখবো। সমগোত্রীয় শ্রেণী বলতে আমি প্রথমে এখানে অ্যালকোহলকে নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই। অ্যালকোহল আমরা এখানে কার্যকরী মূলকের নাম লিখবো। কার্যকরী মূলকের নাম। এরপর আমরা যেটা করব, আমরা যেটা সাধারণ সংখ্যা, জেনারেল ফর্মুলা আমরা সাধারণ সংখ্যাটা একটু দেখবো, তার স্ট্রাকচারাল সংখ্যা বা তার গাঠনিক সংখ্যাটাকে একটু আমরা দেখবো। গাঠনিক সংখ্যা। Everybody try to listen what I want to say you. প্লিজ। অ্যালকোহল আমরা সবাই জানি, একটু আগে আমরা ডিসকাস করছিলাম, অ্যালকোহল বলতে অবশ্যই হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। তার জেনারেল ফর্মুলা আমরা কি বলতে পারি? আমরা অবশ্যই জানি, আমরা জেনারেল ফর্মুলা অ্যালকোহল আমরা কি বলতে পারি? আমরা এটাকে ROH বলতে পারি। আর মানে তোমরা অবশ্যই আগে ক্লাসে পড়ছো, আমরা 9-10 পড়ছি, আমরা ফার্স্ট ইয়ার আমরা অনেক জায়গায় পড়ছি। আর মিন্স অ্যালকাইল, ফর্মুলা অফ অ্যালকাইল, এটাকে আমরা এভাবে লিখতে পারি CnH2n+1 বন্ড OH, আমরা এভাবে লিখতে পারি। n এর মান কত হবে? 1 2 3 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। এগুলোর মাধ্যমে আমরা যে কোনো অ্যালকোহল, আমরা ইথানলকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা এখানে প্রোপানলকে নিয়ে আলোচনা করতে পারি, আমরা এখানে ইথানল, মিথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো কম্পাউন্ড, অ্যালকোহলের যে কোনো যৌগ নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা অ্যালকোহলকে তো আমরা কয়েকটা ভাগ করতে পারি। আমরা অবশ্যই জানি অ্যালকোহল কয়টা আছে? 3টি। অ্যালকোহল কয়টি? এগুলো কি কি তোমরা অবশ্যই জানো। আমরা এটাকে যদি ক্লাসিফাই করতে চাই,
নাম্বার 1 আমি আমি এটাকে আমি নাম্বার 1 দিয়ে আমি প্রাইমারি অ্যালকোহল নিয়ে আমি কথা বলতে চাই। প্রাইমারি অ্যালকোহল এরপর আমরা কি বলতে পারি, আমরা প্রাইমারি অ্যালকোহল যে কথা 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবে আমরা তাদেরকে চিনি। তার মানে কি বলতে চাচ্ছি, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল যে কথা প্রাইমারি অ্যালকোহল সেই কথা। আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক দেখবো, আমরা তার জেনারেল ফর্মুলা দেখবো, তার সাধারণ সংকেত দেখবো, আমরা তার গাঠনিক সংকেত দেখবো। এগুলো বুঝে করলে অনেক ইজি। তারপর আমরা এখানে আমরা সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা কি বলতে পারি, আমরা এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি। 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা আরেকটা নিয়ে আলোচনা করতে পারি। আমরা এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা অবশ্যই কেন 1 ডিগ্রি, আমরা অবশ্যই কেন 2 ডিগ্রি, আমরা অবশ্যই কেন 3 ডিগ্রি, এটা আমরা বুঝে কাজ করব। কেন আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সেটা আমরা বুঝে কাজ করব। অ্যালকোহল 1 ডিগ্রি বলতে আমি কাকে বুঝবো, 1 ডিগ্রি অ্যালকোহলের আমরা যদি সংখ্যা লিখতে চাই, আমরা কার্যকরী মূলকে কি লিখবো, হাইড্রোক্সিল মূলক। কার্যকরী মূলকে কি থাকবে, হাইড্রোক্সিল মূলক। আমরা এখানে লিখবো বন্ড CH2OH, বন্ড CH2OH। এবং আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এটা কেন 1 ডিগ্রি, why this compound is 1 degree alcohol or 1 degree hydroxyl মূলক। কেমন আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে একটা বন্ড আছে বা একটা হাত আছে, একটা বন্ড আছে। এই জন্য তাকে আমরা বলবো যে এটাকে আমরা বলবো যে 1 ডিগ্রি হাইড্রোক্সিল মূলক। তাহলে আমরা 2 ডিগ্রি কিভাবে বুঝবো, এটা আসলে এখানে এই বন্ড কেন সৃষ্টি হলো, আমরা এখান থেকে রিপ্লেস করতে পারি। এটা কি হবে তোমরাই বলো, তোমরাই ভালো জানো। এইটাকে আমি বলতে পারি CH বন্ড OH, এখানে 2টা হাত খালি আছে। এটাকে আমরা কয় ডিগ্রি, এটাকে আমরা বলবো সেকেন্ডারি হাইড্রোক্সিল মূলক অথবা 2 ডিগ্রি অ্যালকোহল মূলক। এরপরে অনুরূপভাবে আরেকটা হাইড্রোজেন যদি আমরা এখান থেকে রিপ্লেস করতে পারি, আমরা যে কোনো একটা মূলক দ্বারা। আচ্ছা, আমি একটু আগের কথাটা তোমাদেরকে আবার একটু রিপিট করতেছি। আচ্ছা প্লিজ, আমি এখানে ওয়েট করতে বলি, তুমি এখানে ওয়েট করো প্লিজ, একটু প্রবলেম হচ্ছে। আমি আবার বলি, আমি এই যে তাহলে আমরা 1 ডিগ্রি হাইড্রোক্সিল মূলক, আমরা বন্ড OH কে বুঝতেছি। আমি আবার একটু বলতেছি, যেহেতু প্রবলেম ছিল 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি হাইড্রোক্সিল মূলককে আমরা কিভাবে বলতে চাচ্ছি, বন্ড CH2OH। এবং 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি হাইড্রোক্সিল মূলককে আমরা কি বলতে পারি, আমরা এখানে 2টা বন্ড CH2OH। এখানে স্পষ্ট পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আসলে মিথেন মূলক ছিল। একটা হাইড্রোজেন চলে যাওয়াতে একটা বন্ড বা একটা হাত খালি হয়েছে, আরেকটা হাইড্রোজেন চলে যাওয়াতে 2টা বন্ড এখানে খালি আছে। অনুরূপভাবে আরেকটা হাইড্রোজেন যদি চলে যায়, আমরা সেটাকে 3 ডিগ্রি, তখন কি হবে, অনলি কার্বন দিয়ে আমি এখানে OH দিব, এখানে আমি হাত খালি রাখবো। যেহেতু 3টা হাত খালি আছে, সেহেতু এটাকে আমরা বলবো যে 3 ডিগ্রি। এই যে এটাকে আমরা দেখাতে পারি 1টা 2টা 3টা হাত খালি আছে, সেটা আমরা তাকে বলবো যে 3 ডিগ্রি। আমি উপর দিকে যাচ্ছি, উপর দিকে। তাহলে আমরা 3 ডিগ্রিটা আমরা কিভাবে দেখাবো, এবারে লিখে আমি এখানে OH কে দেখাবো, এখানে। এখন তো মনে হয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তোমাদের, লেখা এখন তো বোঝা যাচ্ছে। এটাকে আমরা 3 ডিগ্রি হাইড্রোক্সিল গ্রুপ বলবো। এটাকে আমরা কথা বলবো 3 ডিগ্রি হাইড্রোক্সিল গ্রুপ অথবা টারশিয়ারি হাইড্রোক্সিল মূলক। এখন তাদের স্ট্রাকচারাল ফর্মুলা বা তাদের গাঠনিক সংকেত আমরা দেখলাম। আমরা কি দেখলাম, আমরা অ্যালকোহলকে দেখলাম। অ্যালকোহল আমরা 3টে ক্লাস জানি। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল দেখলাম, আমরা 2 ডিগ্রি অ্যালকোহল দেখলাম, আমরা 3 ডিগ্রি অ্যালকোহল দেখলাম, এবং তাদের আমরা কার্যকরী মূলক দেখলাম, তাদের আমরা গাঠনিক সংকেতগুলো আমরা দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বড় করে লিখতেছি, এতটুকু তোমরা লিখে নাও। অনুরূপভাবে আমরা এমিনকেও আমরা একইভাবে দেখাবো। এটা বুঝলে অবশ্যই আমরা এমিনে বুঝতে পারবো। সবাই লিখে নাও।
এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমিন। এমিন একটু আগে আমরা যেটা বলছিলাম এমিনকে আমরা সেম এস আমরা কি বলবো, প্রাইমারি এমিন অথবা 1 ডিগ্রি এমিন। কেমন? আমরা দ্বিতীয়টাকে ঠিক আগের মতো কি বলবো, আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে সেকেন্ডারি এমিন অথবা 2 ডিগ্রি এমিন। তারপরটাকে আমরা কি বলবো, টারশিয়ারি এমিন অথবা 3 ডিগ্রি এমিন। তাহলে আমরা অবশ্যই আমরা এমিন মূলকগুলোকে আমরা কিভাবে বলবো, ঠিক আগের মতো আমরা বলবো যে এটাকে বলবো যে প্রাইমারি মূলক, এটাকে বলবো সেকেন্ডারি, এটাকে আমরা বলবো যে টারশিয়ারি। আর তার কার্যকরী মূলকের দিকে আমরা কি লিখবো, আমি এমিনের ক্ষেত্রে লিখবো বন্ড NH2। হ্যাভিং এনি প্রবলেম? আমরা এমিন বলতে আমরা কাকে বুঝবো, বন্ড NH2, বন্ড NH2। তবে প্রাইমারি এমিন আমি কিভাবে বলবো, এটা হচ্ছে আসলে প্রাইমারি এমিনের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, সাধারণ সংকেতে আমরা এটা শো করতে পারবো। এবং তাহলে এটাকে আমরা কি বললাম, এটা যে 1 ডিগ্রি এমিন, যেটা আগের মতোই। আগে আমরা কি দেখিয়েছিলাম, এখানে আমরা দেখিয়েছিলাম একটা বন্ড বা একটা হাত খালি আছে, একটা বন্ড এখানে যেমন হতে পারে, এখানে আর হতে পারে, এখানে এই জায়গায় মিথেল হতে পারে, এই জায়গায় ইথেল হতে পারে, এই জায়গায় প্রোপাইল হতে পারে, এখানে বিভিন্ন ধরনের হতে পারে। এটাকে আমরা 1 ডিগ্রি এমিন হিসেবে শো করবো। অনুরূপভাবে ঠিক আগের মতো এখান থেকে যদি আরেকটা হাইড্রোজেন যদি রিপ্লেস হয়, তাহলে আমরা কি দেখাতে পারবো, আমি এখানে দেখাতে পারবো NH, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড। তাহলে এখানে কয়টা হাত খালি আছে, কয়টা বন্ড খালি আছে, এটাকে আমরা 2 ডিগ্রি, এটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি এমিন। এটাকে আমরা বলবো আগের মতো 2 ডিগ্রি এমিন বলবো। অনুরূপভাবে আরেকটা হাইড্রোজেন যদি এখান থেকে চলে যায়, আমি কি পাবো, এখানে অনলি N পাবো। এইভাবে তিনটা আমি এটাকে আমরা বলবো যে 3 ডিগ্রি এমিন বা টারশিয়ারি এমিন। এটাকে আমরা বলবো যে 3 ডিগ্রি এমিন অথবা টারশিয়ারি এমিন, আগের মতো টারশিয়ারি এমিন। তাহলে আমরা অ্যালকোহল সম্পর্কে বুঝলাম, আমরা এমিন সম্পর্কে বুঝলাম। এরপরে সবাই একটু লিখেন, আমরা এলডিহাইডটাকে একটু দেখার চেষ্টা করব। সবাই লিখে নাও। আমরা এখন পরবর্তী আমরা কার্যকরী মূলকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কার্যকরী, তোমরা অবশ্যই জানো, কার্যকরী মূলক জানলে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন গুলোতে কি প্রোডাক্ট উৎপন্ন হবে, কি উৎপাদ উৎপন্ন হবে, আমরা এটা সম্পর্কে খুব সুন্দর ধারণা আমরা অর্জন করতে পারবো। না, এরপর লিখব এলডিহাইড। তাহলে এখানে মূলকটা কি হবে, এলডিহাইড মূলক। আমরা এটাকে কি লিখবো, আমরা এটাকে লিখবো আমরা এলডিহাইড মূলক। এবং তার আমরা কার্যকরী মূলক আমরা তারকে কিভাবে লিখবো, আমরা তার সাধারণ সংকেত কিভাবে লিখবো, আমরা বন্ড CHO, এবং তার গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখবো, আমরা তার গাঠনিক সংকেত লিখবো এভাবে। এখানে এভাবে আমরা অক্সিজেন দুইটাকে ডাবল বন্ড এখানে H দেব। অনেকেরই প্রশ্ন হতে পারে, how we can understand that the structural formula will be exactly as this way, you can understand that। অবশ্য আমরা সবাই জানি এখানে কার্বনের যোজন কত, 4। তাহলে কয়টা বন্ড থাকবে কার্বন 4 পাশে, 4টা, 1টা 2টা 3টা 4টা। অবশ্য আমরা এই কথাও জানি অক্সিজেনের যোজন কত, 2। এজন্য অক্সিজেনের সাথে 2টা বন্ড, আর এখানে হাইড্রোজেনের যোজন 1, হাইড্রোজেনের সাথে 1টা বন্ড। টোটাল বন্ড কয়টা, 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা বন্ড হবে। কার্বন অবশ্য তার 4টা বন্ধন বা 4টা যোজনের দ্বারা ফুলফিল হবে। তারপর আমরা যেটা দেখতে চাচ্ছি, কিটোন, সেল সবগুলো একই কিটোন। এটাকে আগের মতো কি বলবো, কিটোন মূলক। এটাকে আমরা কি বলবো, অবশ্যই এটাকে আমরা বলবো কিটোন মূলক। একই রকম কিটোন মূলক। এখানে আমরা তার ইয়েটাকে লিখবো বন্ড CO। এটাকে আমরা কি বলবো, বন্ড CO। আর এটাকে আমরা তার স্ট্রাকচারাল ফর্মুলা কি লিখবো, আমরা এইভাবে বন্ডে কার্বন দিয়ে দুটো একটা অক্সিজেনকে ডাবল বন্ড দিয়ে আমরা এইভাবে দিয়ে দেবো।
এটাও সঠিক। কেন? আমরা এখানেও আগের মতো দেখতে পাই, এখানে কার্বনের চারপাশে চারটা বন্ধন, অক্সিজেনের পাশে দুইটা বন্ধন। আমরা এই কথা জানি। অবশ্যই একটি বন্ধন একটি যোজনী প্রকাশ করে। ওয়ান বন্ড ক্যান এক্সপ্রেস ওয়ান ভ্যালেন্সি। এগুলো বেসিক জিনিস, এগুলো আমরা আগে থেকে এগুলো আমরা জানি। আমি ইথারকে একটু দেখাতে চাচ্ছি। ইথার, এখানে আমরা ইথারকে লিখবো ইথার। তাহলে তাহলে তার তার কার্যকরী মূলক নাম কি হবে? ইথার মূলক। আগের মতো ইথার মূলক, ইথার মূলক। কেমন? তাহলে তার তার কার্য সাধারণ সংকেত কি হবে? আর বন্ড ও আর, আর বন্ড আর, আর ও বন্ড আর। আমরা সবাই আর কে চিনি। আর মানে কোনো কিছু না, আর মানে খুব সহজ। আর মানে অ্যালকাইল গ্রুপ। আর মানে হতে পারে আর এর ফর্মুলা আমরা অবশ্যই একটু আগে দেখাইছিলাম। আমরা অ্যালকোহলে আমরা আর এর ফর্মুলা সংকেত আমরা কি লিখতে পারি? CnH2n+1। এই CnH2n+1 এ যদি আমি n=1 বসাই, আমি একটু দেখাই তোমাদের সুবিধার্থে, আমি একটু দেখাচ্ছি। আর এর ফর্মুলা, এই আর কে চিনতে হবে, এই আর কে আমাদেরকে চিনতে। আর আমরা অবশ্যই জানি CnH2n+1। এখানে যদি আমি n=1 বসাই, তাহলে আমি কি পেতে পারি? বসাই দাও সবাই। C1H2 × 1+1, তাহলে আমরা কি পেতে পারি? আমরা CH3 পেতে পারি। আমরা n=2 বসালে আমরা কি পেতে পারি? আমরা n=2 বসালে আমরা কি পেতে পারি? আমরা অবশ্যই পেতে পারি, আমি এগুলো মানটা পুট করব এই ফর্মুলাতে। C2 কার্বন কয়টা হয়ে যাবে? C2H, H কত? 2 × 2+1 C2H কত হবে? 5 হবে। এভাবে আমরা আর কে চিনবো। আর মানে কিছু নয়, আর হচ্ছে মিথাইল মূলক, যার ফর্মুলা হচ্ছে যে CnH2n+1। এবং তার গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখতে পারি? আমরা তার গাঠনিক সংকেত লিখতে পারি আমরা আর ও আর, আমরা কি বলতে পারি? আর ও আর। এটা সঠিক। কেন? আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন দুই পাশে দুইটা বন্ড আছে, যেহেতু তার যোজনী কত? 2। আমরা ইথার মূলককে চিনলাম। এভাবে আমরা অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবসময় বোর্ড পরীক্ষাতে আসে। অ্যানহাইড্রাইটটা সবাই মনোযোগ দিয়ে লিখো। অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক বোর্ড পরীক্ষাতে আসে, সবাই একটু মনোযোগ দিয়ে করো। অ্যানহাইড্রাইট, এটা সবসময় বোর্ড পরীক্ষাতে আসে। অ্যানহাইড্রাইট, তো এখানে আমরা আগে মতো কি বলবো? এরকম বলবো অ্যানহাইড্রাইট মূলক। তার মূলকটাকে আমরা কি হিসেবে শুরু করবো? অ্যানহাইড্রাইট মূলক। এবং তার তার সাধারণ সংকেত আমরা কি লিখবো? আমরা বলবো বন্ড Cu2O। কেমন? তার তার গাঠনিক সংকেতটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা অনেকবার অথবা এভাবে দেখাতে পারি। আমরা বন্ড Cu বন্ড এখানে C এভাবে শো করতে পারি। এটাকে যখন আমরা কার্যকরী মূলক আকারে লিখবো, আমরা যখন কার্যকরী মূলক আকারে লিখবো, আমরা কি লিখতে পারি? C ডবল বন্ড O, এদিকে আমরা একটা কি দিয়ে দিব? অক্সিজেন দিয়ে দিব। অনুভাবে এখানে কি দিব? C অক্সিজেনের সাথে ডবল বন্ড O। এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের আমরা কি দেখলাম? অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগের নাম দেখলাম, তার মূলকের নাম দেখলাম, তার সাধারণ সংকেত দেখলাম, তার গাঠনিক সংকেত দেখলাম। এটাও সঠিক। কেন? আমরা আগের মতো একই কথাটা বলবো। কার্বনের চারপাশে বন্ড কয়টা? 4টা। অক্সিজেনের পাশে বন্ড কয়টা? 2টা। অক্সিজেনের দুই পাশে একটা একটা করে 2টা বন্ড। এই কার্বনের চারপাশে 4টা বন্ড, অক্সিজেনের পাশে ডাবল বন্ড। বন্ডগুলো কি প্রকাশ করে? আমরা বরাবরই আগের মতো বলবো, বন্ডগুলো যোজনী প্রকাশ করে। এখানে কার্বনের যোজনী 4টা বন্ধন দ্বারা ফিল আপ, অক্সিজেনের যোজনী 2টা বন্ধন দ্বারা ফিল আপ করা আছে। এভাবে আমরা স্টার, আমরা স্টারটাকে আমরা বলতে পারি স্টার। সবাই একটু লিখে নাও স্টার, স্টার, স্টার। তাহলে আমরা আগের মতো কি বলবো? স্টার লিখে স্টার মূলক। আমরা এখানে বলবো স্টার মূলক, স্টার মূলক। তার তার সাধারণ সংকেত আমরা কি লিখবো? বন্ড COO-R। কেমন? কেমন? বন্ড COO-R। তার গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখবো? আমরা যেহেতু এখানে অক্সিজেন 2টা কার্বনের সাথে এদিকে একটা ডবল বন্ড দিব, এদিকে একটা অক্সিজেন দিব, এখানে আমরা R দিব। হোয়াট ইজ R? না আমরা ঠিক বরাবর আগের মতো জানি। আর R হচ্ছে কি? অ্যালকাইল। আর এর ফর্মুলাটা কি? আমরা চাইলে এখানে ইন্ডিকেট করে রাখতে পারবো। আর এর ফর্মুলা যাতে বেসিক জিনিসগুলো আমরা সবসময় ক্লিয়ার থাকে। CnH2n+1। এখানে n=1 বসাইলে আমরা মিথেন বসাইতে পারি, n=2 বসাইলে এখানে মিথেন বসাইতে পারি। আমরা এখানে মিথেন বসাইতে পারি। এই ফর্মুলা অনুসারে আমরা কাজ করব। তাহলে আমরা স্টার। এভাবে আমরা অ্যামাইড, অ্যামাইডটা একটু দেখো। অ্যামাইড গতবারও বোর্ড পরীক্ষাতে আসছে, অ্যামাইড প্রায় বোর্ড পরীক্ষাতে আসছে। অ্যামাইড, অ্যামাইড, অ্যামাইড। তাহলে আমরা এটাকে মূলকটাকে বলবো আগের মতো অ্যামাইড মূলক। অ্যামাইড,
এটা বলবো অ্যামাইড মূলক, ঠিক আগের মতো সবগুলো সেম এস। তার আমরা সাধারণ সংকেত কিভাবে লিখবো? আমরা তার সাধারণ সংকেত লিখবো যে বন্ড CONH2। এবং এটা তো প্র্যাকটিসের বিষয়, অ্যামাইড CONH2। এবং তার গাঠনিক সংকেত আমরা ঠিক কিভাবে লিখবো? আমরা আইগন C ডাবল বন্ড এখানে O দিয়ে দিব, এখানে আমি NH2 কে লিখে দিব। এটা হচ্ছে কার? এটা হচ্ছে অ্যামাইড মূলক দেখলাম, তার মূলকটা দেখলাম, তার সাধারণ সংকেত দেখলাম, তার কার্যকরী মূলক আমরা দেখলাম। সবাই একটু লিখে নাও, সবাই লিখে নাও। এরপর আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমরা একটু বলতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক, এটাকে কি বলবো? এরকম বলবো কার্বক্সিলিক মূলক বলবো, এটাকে বলবো আমরা আগের মতো কার্বক্সিলিক মূলক। তার সাধারণ সংকেত আমরা কি জানি? অবশ্যই আমরা জানি বন্ড COOH। তার স্ট্রাকচারাল ফর্মুলা আমরা কি জানি? আমরা একটা পারলে সবগুলো পারবো আমরা। মূলত এখানে ঠিক এক্স্যাক্টলি আগের মতো, এখানে আমরা পরিষ্কারভাবে বলতে পারি এখানে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এখানে অক্সিজেনের যোজনী 2, এখানে হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের যোজনী 1। কেন? বন্ধনকে প্রকাশ করে, বন্ধন যোজনী প্রকাশ করে। আমরা ছোট ক্লাসে বন্ধন না বলে আমরা হাত পড়ছি, এখানে আমরা বন্ধন হিসেবে এটাকে ট্রিট করতে বলেছি। অনুরূপভাবে আমরা নাইট্রাইলটা পারবো, আমরা নাইট্রাইল করতে পারবো, আমরা নাইট্রো যৌগ করব, আমরা অ্যাসিড হ্যালাইড, আমরা অ্যাসিড হ্যালাইড একটু আমি দেখাচ্ছি, অ্যাসিড হ্যালাইড। তারপরে অ্যাসিড হ্যালাইডটাকে আমি একটু দেখাচ্ছি। অনুরূপভাবে আমরা সালফুরিক অ্যাসিডকেও আমরা এভাবে দেখাতে পারবো। এরপর সবাই দেখো একটু অ্যাসিড হ্যালাইড একটু দেখো সবাই। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। এটাকে কি বলবো? অ্যাসিড হ্যালাইড মূলক। অ্যাসিড হ্যালাইড মূলক বলবো। তাকে আমরা কি লিখবো? তার সাধারণ সংকেত COX। আমরা সবাই কিন্তু আগে থেকে জানি হোয়াট ইজ X। X মিন্স হ্যালোজেন্স, X মিন্স হ্যালোজেন। হ্যালোজেন বলতে কি কি হতে পারে? হ্যালোজেন বলতে আমরা সবাই জানি হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে ফ্লোরিন, হতে পারে আয়োডিন। কেমন? তো এটাকে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা আমরা কিভাবে শুরু করব? আগের মতো C ডাবল বন্ড O, এদিকে আমি X কে দিব। X এর পরিবর্তে আমরা চাইলে অন্য যে কোনো আমরা পরমাণুকে বা মূলককে দিতে পারি। আমরা এখানে ক্লোরিনকে দিতে পারি, আমরা এখানে ব্রোমিনকে দিতে পারি, আমরা এখানে ফ্লোরিনকে দিতে পারি, আমরা এখানে আয়োডিনকে দিতে পারি। তাহলে আমাদের কার্যকরী মূলক সম্পর্কে, কার্যকরী মূলক সম্পর্কে, তার সাধারণ সংকেত সম্পর্কে এবং তার গাঠনিক সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। এখন আমরা পারবো। এখন আমরা একটু দেখবো কোন যৌগ থেকে আমরা কিভাবে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপটা আইডেন্টিফাই করবো। এটা তোমাদের কাজ। তো আমি দুইটা প্রয়োগ দেখানোর চেষ্টা করতেছি। কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণী চিহ্নিতকরণ। হেডলাইনটা সবাই একটু লিখে রাখো। কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণী চিহ্নিতকরণ। কার্যকরী মূলকের ভিত্তিতে, দ্যাট মিনস কার্যকরী মূলক দেখে এটা কোন ধরনের যৌগ সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা নিজেরা করবো। একশো নিজে করি। নাম্বার 1, আমি যদি এই যৌগতে দেখতে পাই CH3, CH2, CH OH, এখানে CH3, এগুলো আইডেন্টিফিকেশন, এখান থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটার কার্যকরী মূলক কি। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এটার কার্যকরী মূলকটা কি। আমরা প্রথমেই বলে দিব, এটাকে আমরা বলবো যে যেহেতু OH মূলক আছে, সেটা আমরা OH মূলক দিলে আমরা কি বলছিলাম? আমরা অ্যালকোহল বলছিলাম। আমরা কি বলছিলাম? অ্যালকোহল। We can identify this compound alcohol by seeing only OH molecule or OH group দেখে আমরা বলতে পারি।
কিন্তু অনলি আমরা তো অ্যালকোহলকে তো আমরা তিনটা শ্রেণীতে বিভক্ত করছিলাম, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরাকে শুধু অ্যালকোহল বললে হবে? আমাদেরকে জিনিসটা আরেকটু ক্লাসিফাই করতে হবে। জিনিসটা যদি আমরা একটু ভেঙে করতে চাই, আমরা কি করতে পারি এটাকে? তাহলে আমরা এখানে একটু দেখতে চাই, এখানে এটাকে আমরা একটু যদি ভেঙে লিখতে চাই, এখানে সিএস আছে, এখানে বন্ড ওএস আছে, এদিকে এইদিকে CH3 গ্রুপ আছে, এখানে CH2 গ্রুপ আছে, এখানে CH3 গ্রুপ আছে। আমরা তাকে একটু গাঠনিক সংকেত আকারে একটু ভেঙে লিখলাম। তাহলে আমরা স্পষ্টভাবে কি দেখতে পাই? এই যে ওএস মৌলিকের সাথে এই অংশটাই যুক্ত, ওএস মৌলিকের সাথে এই অংশটাই যুক্ত। তাহলে এখানে আমি যদি তাকে একটু আলাদা করে দেখাতে চাই, আমি এটাকে কি বলবো? বন্ড সিএস, এদিকে ওএস, এদিকে আরেকটা হাত খালি। তাহলে আমাদের অবশ্যই মনে আছে এটা এটা এখানে কয়টা বন্ড খালি আছে, এখানে কয়টা হাত খালি আছে। এই যে আমরা আগের মতো দেখবো, এখানে একটা হাত খালি, এখানে দুইটা হাত খালি। এই জন্য আমরা তাকে এটাকে কয় ডিগ্রি বলবো? এটাকে আমরা বলবো যে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের অপর নাম কি ছিল? সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে এই জায়গায় আমরা এটাকে বলবো যে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা যে কোনো যৌগ থেকে আমরা এটা কোন টাইপস অফ অ্যালকোহল, কোন ধরনের কম্পাউন্ড, আমরা সেটা আমরা কার্যকরী মূলক দেখে, ফাংশনাল গ্রুপ দেখে এটা আমরা ডিটারমিন করতে পারি খুব সহজে। আমি আরেকটা কম্পাউন্ড দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমি একটা কম্পাউন্ড দিচ্ছি, তাহলে এটা কি হবে? নাম্বার 2 CH3 CH2 N বন্ড H, এখানে CH2 CH3। এখানে কি হতে পারে? এটা কি হতে পারে? এটা কোন ধরনের এমিন আমরা বলতে পারবো? প্রথমত আমি যে কথাটা বলবো, আমরা যদি এটাকে যদি আলাদা করতে চাই, এখানে আমরা কি জানি? NH2। এই যে আসলে আমরা এমিন ফর্মুলা আমরা কি জানি? NH2। আমরা কিভাবে জানি? আমরা জানি যে NH2, এখানে H কে দেখতে পাচ্ছি, এখানে H এর পরিবর্তে আমি এই কম্পাউন্ডকে দেখতে পাচ্ছি। ওটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, আমরা যদি একটু ভেঙে লিখতে চাই, এটাকে আমরা কি বলতে পারবো? এখানে N আছে, এখানে যেটা থাকুক CH2 CH3 যেটা থাকুক, এখানে আমি H কে দেখতে পাচ্ছি, এখানে আমরা H কে দেখতে পাচ্ছি। তাহলে এটাও যদি আমি মুছে দিই, এখানে আগের মতো কয়টা হাত খালি আছে? এখানেও আমরা বলবো যে 2টা হাত খালি আছে। N এর সাথে এখানে এটা H থাকতে পারে, যে কোনো মূলক থাকতে পারে। মূলত এখানে এই এমিনটাই মূলত এইটাই কেমন NH আছে বা N এই যৌগটা আছে, কিন্তু N এর পাশে এখানে কয়টা হাত খালি আছে? 2টা হাত খালি আছে। একটা হাতে আছে H, একটা হাতে H, আর একটা আছে এই পার্টটা আছে কি আছে? ইথাইল মূলকটা আছে। তাহলে এখানে মূলত একটা বন্ড আছে, 2টা বন্ড আছে, আমরা তাকে কি বলবো? 2 ডিগ্রি কি বলবো? এটাকে আমরা অবশ্যই এমিন বলবো। এটা মূল জিনিসটা, কিন্তু এই জিনিসটাই তার মূল জিনিস, NH2। এখানে প্রতিস্থাপক আছে 2 ডিগ্রি, এমিন বলবো আমরা তাকে। তাহলে যে কোনো যৌগ দেখে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো, আমরা অবশ্যই তাকে আইডেন্টিফাই করতে পারবো, আমরা একটা দেখাচ্ছি। তাহলে এটাকে কি লিখবো আমরা? CH3 CH2, এখানে C ডবল বন্ড O, এখানে হলো যে CH3। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা খুব সহজে এটাকে আমরা কিটোন, আমরা কি বলবো? এখানে এটাকে আমরা কিটোন বলবো। এটাকে আমরা কি গ্রুপ বলবো? কিটোন। এখানে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই, এখানে কি আছে? CO গ্রুপ আছে। এখানে কি আছে? CO গ্রুপ। এখানে কি আছে? এটাকে আমরা এই CO, এটাকে দেখে আমরা এটাকে বলবো যে এটা কিটোন। এইভাবে যে কোনো যৌগের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক দিকে আমরা ডিটারমাইন করতে পারবো এটা কোন ধরনের কম্পাউন্ড এবং এটা কি এবং এটা কেন পারবো। সবাই একটু লিখে নাও।
তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন, 3 ডিগ্রি এমিন ইত্যাদি আমরা খুব সহজে ডিটারমাইন করতে পারবো। এর পরবর্তী অংশ তোমরা অবশ্যই জানো, জৈব যৌগের নামকরণ, নমেনক্লেচার অফ দ্য কম্পাউন্ড। জৈব যৌগের নামকরণ খুবই সুন্দর জিনিস, একটু বুঝে বুঝে করতে হবে। তোমরা এগুলা এসএসসি লেভেলেও করছো, আমরা জিনিসটাকে একটু সহজতর করার চেষ্টা করব। এবং এখান থেকে তোমরা অবশ্যই জানো, বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন এডমিশন টেস্টে, বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে আরো বিভিন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যথেষ্ট প্রশ্ন হয়। এই জন্য আমরা জিনিসগুলো আইডিয়া রাখবো। বোর্ড পরীক্ষাতেও আসে। তোমরা সবাই জানো নামকরণ। নামকরণ এটাকে ইংলিশে কি বলা হয় তোমরা জানো? নমেনক্লেচার। কি বলা হয় এটাকে? নমেনক্লেচার। নমেনক্লেচার। নমেনক্লেচার অনেক রকমের আছে। আমরা প্রথমে বলবো যে সাধারণ নামকরণ। সাধারণ নামকরণ আছে, তাদের 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 উদ্ভূত নামকরণ আছে, উদ্ভূত নামকরণ আছে, তাদের তাদের উদ্ভূত নামকরণ আছে, তাদের আইউপেক নামকরণ আছে, নমেনক্লেচার NOMENCLATURE নমেনক্লেচার। আমি একটু বলি, একটু লাইট পড়তেছে, একটু কারেন্টের প্রবলেম হচ্ছে এই কারণে। হ্যাঁ, NO আমি আবার লিখে দিচ্ছি, দেখি NOMENCLATURE নমেনক্লেচার। কেমন? হ্যাঁ, আর এখানে একটা আছে যে আইউপেক। আইউপেক নামকরণ। এরপরে আছে বাণিজ্যিক নামকরণ। বাণিজ্যিক নামকরণ। তাহলে আমরা নামকরণকে আমরা 4 ভাগে ভাগ করতে পারলাম। আমরা সবাই জানবো যে কোনো জিনিসের একটা সাধারণ নাম আছে, যে কোনো জিনিসের একটা উদ্ভূত নামকরণ আছে, যে কোনো জিনিসের একটা আইউপেক নামকরণ আছে, যে কোনো কেমিক্যালের বাণিজ্যিক নাম আছে। তো আইউপেক নামকরণ বলতে আমরা কাদের বুঝি? আমরা সবাই ছোট ক্লাস থেকে আমরা জানি আইউপেক মানে ইন্টারন্যাশনাল, তোমরা সবাই জানো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। হ্যাঁ, আমরা এটাকে সবচেয়ে বেশি ফোকাস করব। উই আর মেইন ফোকাসিং পয়েন্ট ইজ আইউপেক নামকরণ। আমরা আইউপেক নামকরণ গুলো দেখবো। আমাদের সাধারণ নামকরণ পরীক্ষাতে খুব একটা আসে না, উদ্ভূত নামকরণ খুব একটা আসে না, জানলেই চলে। বাণিজ্যিক নামকরণ খুব একটা আসে না। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইউপেক নামকরণ, যেটা আন্তর্জাতিক স্বীকৃত। আমি একটা কম্পাউন্ড তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে যে সরল শিকল উপস্থাপন। আমি একটা কম্পাউন্ড দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে স্টেপ ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে সরল শিকল উপস্থাপন। সরল শিকলটা আমরা কিভাবে বুঝতে পারবো? সরল শিকল আমি একটা কম্পাউন্ড দেখাচ্ছি, তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। CH3 CH, এখানে আমি একটা Cl দিলাম, CH, এখানে CH2 CH3, সরল শিকল। তাহলে আমরা সরল শিকল বলতে কোনটাকে বুঝবো? আমরা সরল শিকল বলতে বুঝবো যদি ব্র্যাকেটে কিছু না থাকে তবে এটাকে সরল শিকল বলবো। যদি ব্র্যাকেটে কিছু না থাকে তবে এটি সরল শিকল। তাহলে এখানে আমরা স্পষ্ট বলতে পারি এখানে কোনো ব্র্যাকেট দিয়ে কোনো কিছু নাই, তাই এটি একটি সরল শিকল। তাই এটি একটি সরল শিকল। এখন আমরা আমরা যৌগিক শিকল দেখব। আমরা এখন এটা অবশ্যই সরল শিকল, এখানে কোথাও কোনো ব্র্যাকেট ইউজ করা নাই। আমরা এখন একটু যৌগিক শিকল দেখব। যৌগিক শিকল যেখানে অবশ্যই কি থাকবে? ব্র্যাকেটের মধ্যে কিছু থাকবে, যেখানে ব্র্যাকেটের মধ্যে কোন একটা গ্রুপ বা কোন রেডিক্যাল থাকবে।
এখন দেখবো যে আমরা যৌগিক শিকল উপস্থাপন। যৌগিক শিকল উপস্থাপন প্রথমটা ছিল, এটা হচ্ছে যে যৌগিক। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? CH3 বন্ড CH বন্ড, এখানে CH3 ডাবল বন্ড CH2 সরি CH3 হোল টু CH, এদিকে Cl দাও, আবার CH3 হোল 3 CH3, এদিকে আমরা লিখবো C3H7। এটাকে আমরা যৌগিক শিকল বলবো। আমরা একটু আগে বলছিলাম যে থার্ড এটাতে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে আছে, এখানেও ব্র্যাকেট দিয়ে বিভিন্ন রেডিক্যাল বা মূলক লিখে আছে। এই আমি বড় করে লিখতেছি, এই জন্য এটাকে আমরা যৌগিক শিকল বলবো। আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি, তোমাদেরকে একটু বড় করে লিখে দেখাচ্ছি। এখানে ব্র্যাকেট আছে, তাই যদি ব্র্যাকেট থাকে তাকে আমরা যৌগিক শিকল থাকবে, তাদেরকে আমরা ভেঙে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে ভেঙে করে তারপর আমরা এটাকে নমেনক্লেচার বা নামকরণের দিকে যাব। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? CH3, এখানে CH আছে, এখানে CH3 আছে, ডাবল বন্ড যদি আমি দিতে চাই, সরি ডাবল বন্ড হবে না, সিঙ্গেল বন্ড হবে, এখানে ভুল আছে। তাহলে আমরা এখানে কি বলতে, এখানে CH3 কয়টা আছে? এখানে দেখতে পাচ্ছি আমরা CH3 দুইটা আছে। আমরা এটাকে কি করতে পারবো? এটাকে আমরা ভাঙতে পারবো। তাহলে এখানে আমরা এটা এখানে CH3, এখানে একটা কার্বন ছিল, কার্বন। তো এই কার্বনের সাথে আমি CH3 কয়টা দিব? আমি কার্বনের সাথে CH3 এই যে উপরে একটা দিয়ে দিব, CH3 এখানে একটা দিয়ে দিব। এরপর এই CH এর সাথে এখানে একটা কি আছে? Cl আছে, আমি বন্ডে Cl কে দিয়ে দিব। আবার এখানে CH3 আছে, আবার এটার সাথে CH3 কয়টা আছে? CH3 হোল 3 আছে। তাহলে এটা এখানেও আমরা মানে মূলত আমরা এখানে মনে হয় একটু ভুল আছে। মূলত আমরা এখানে আমরা কি করব? এখানে আমরা সবগুলোকে ব্র্যাকেটে যেগুলো থাকবে তাদেরকে আমরা শাক আকারে দিয়ে দিব। যেহেতু আমরা তাদেরকে শাক আকারে ভাঙবো, সেহেতু এটাকে আমরা বলবো যে যৌগিক শিকল উপস্থাপন। তাহলে আমরা কয় ধরনের শিকল দেখলাম? আমরা দুই ধরনের শিকল দেখলাম। একটা বললাম যে সরল শিকল, যেখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কিছু থাকবে না। আমরা যৌগিক শিকল বলবো, যেখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকবে, সেখানে ওই কার্বনের সাথে সংশ্লিষ্ট কার্বনের সাথে আমরা উপরে নিচে আমরা দিয়ে আমরা তাদেরকে শাখায়িত করে ফেলবো। তাহলে আমরা শিকল কয় ধরনের পেলাম? দুই ধরনের শিকল আমরা পেলাম। যে আমরা দুই ধরনের শিকল বলতে কি কি? আমরা দুই ধরনের শিকল বলতে আমরা পাচ্ছি যে আমরা সরল শিকল, তারপর আমরা পাচ্ছি যৌগিক শিকল। আসলে নামকরণ গুলো আমরা সবকিছু করব, আমরা ধারাবাহিক ভাবে সবকিছু করব। এগুলো কঠিন কোনো কিছু না। আমরা আরো ডিটেলস আলোচনাতে যাব আগামী ক্লাসে। আসলে সময় স্বল্পতা এবং বিদ্যুৎ বিভ্রান্তের কারণে আমি আজকে ক্লাসটা একটু সংক্ষেপ করলাম। তোমরা সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমরা সবাই এগুলা খাতাতে নোট ডাউন করে সবাই এগুলো আপলোড দিবে। সবাই ভালো থাকবে। সবাই আগামী ক্লাসগুলো আমরা এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা করব। বিদ্যুৎ স্বল্পতা এবং সময় স্বল্পতার কারণে আমি আজকে ক্লাসটা এখানে আমি কমপ্লিট করলাম। সবাই অবশ্যই আপলোড দিবে। সবাই ভালো থাকবে, সবাই যোগাযোগের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস থেকে বিদায় নিলাম।